যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। মানে তিনি বলতে চাইছেন আওয়ামী লীগের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। এই বন্ধুরা কারা? ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ভাষায় কথা বলেন যে এই আলাভোলা ভাষা আমার পক্ষেই এমনকি পাঠ করে বোঝা প্রায় মুশকিল হয়ে পড়ে। এই বন্ধুরা কারা সেটা কেন চিহ্নিত করছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস? মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, কমনওয়েলথ, যারা কদিন আগে তাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে পরামর্শ দিয়ে গেছেন, মানে কারা? ভারত তো একক, তাহলে তো তার বলবার কথা তাদের বন্ধু আওয়ামী লীগের বন্ধুরা, এই যে প্লুরাল, এই যে বহু বচনে বন্ধু, এটা বলতে তিনি কাদের বোঝালেন সেটা বোঝা মুশকিল। ডক্টর ইউনূসের এটা পরিষ্কার করা উচিত ছিল। বাংলাদেশে বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি সরাসরি বলেছেন যে নির্বাচনের আগেই পলাতক শক্তি ফিরে আসতে পারে। মানে নির্বাচনের আগেই ফিরতে মরিয়া পলাতক শক্তি অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনের আগেই ফিরে আসতে পারে, এমন একটা শঙ্কার মধ্যে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই শঙ্কার কথা তিনি জাতির উদ্দেশ্যে জানিয়ে জাতিকে সাবধান করছেন। কিন্তু মনে করে দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তার রাজনৈতিক মিত্রবর্গ এবং সরকারের তরফে বারবার বলা হচ্ছিল যে অপারেশন ডেভিল হান সহ ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে যে পরিমাণ গ্রেফতারি অভিযান চালানো হয়েছে তার মাধ্যমে আওয়ামী লীগ দলটিকে একরকমের নিষ্ক্রিয় করে দিতে পেরেছেন তারা। বিশেষ করে এই 17ই নভেম্বর শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হওয়ার পর, মানে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর, কেন আওয়ামী লীগ রাস্তায় নামতে পারলো না, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের কাউকে কেন রাস্তায় পাওয়া গেল না, সে প্রসঙ্গে জামায়াতে ইসলামী, বিএনপি সহ দলগুলো এবং তরুণ নেতারা বারবারই বলেছেন যে আওয়ামী লীগকে একেবারে বাংলাদেশের সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া গেছে। অথচ এখন ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর প্রধান উপদেষ্টা, বাংলাদেশের সরকার প্রধান বলছেন যে বড় ধরনের পরিকল্পনা আছে এই গুপ্ত শক্তির, পলাতক শক্তির, এবং নির্বাচনের আগেই তারা ফিরে যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু প্রথমেই কথা বলেন নাই। মানে তার সরকারের কাছে কোনো গোয়েন্দা তথ্য তার মানে ছিল না যে তরুণ নেতাদের একটা নিরাপত্তার ঝুঁকি আছে, জীবনের ঝুঁকি আছে, তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা উচিত, কিংবা তিনি যাকে পলাতক শক্তি বলছেন তাদের কোনো প্রস্তুতি আছে এ প্রসঙ্গে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকারের তরফে কোনো উদ্বেগ উৎকণ্ঠার কথা শোনা যায় নাই। কিন্তু গত শুক্রবার ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যখন তিনি শনিবারে তিন প্রধান দল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে ডেকে নিলেন, তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে তারা গভীর ষড়যন্ত্রের কথা জানতে পেরেছেন এবং এই গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ওসমান হাদির উপর হামলার ঘটনা ঘটেছে, এবং তারা জানতে পেরেছেন যে এখন গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ষড়যন্ত্রকারীরা এমনকি প্রফেশনাল শুটার বা পেশাদার শুটার, প্রশিক্ষিত শুটার ভাড়া করেছে। তার মানে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তখন টার্গেট কিলিং এর কথা স্বীকার করে নিলেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে নিয়ে উদ্বিগ্ন, কিংবা ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর যাদেরকে নিয়ে উদ্বিগ্ন হবার যথাযথ কারণ আছে, তারা বারবারই বলে আসছিলেন যে তাদের নিরাপত্তার ঝুঁকি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে, মানে তিনি তো খুব একটা, মানে তার কথা বলার মধ্যে আমি কেমন জানি সব সময় বরাবর যেই ফোরামেই তিনি বক্তৃতা দেন না কেন, মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিন কিংবা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণ দিন, যেখানেই তিনি কথা বলেন না কেন, আমি এর মধ্যে একটা ছেলে ভোলানো ছড়ার একটা আমেজ পাই। তাই আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমি জাতির উদ্দেশ্যে ভাষণের পূর্ণ বিবরণটি পড়ছিলাম ডেইলি স্টার বাংলায়, এবং সেখানে তিনি বলছেন যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ এক ব্যথিত হৃদয়ে, কারণ ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটেছে, যিনি জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, এবং তিনি বলছেন, সরকার প্রধান বলছেন, এটা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত। এরপর তিনি বলছেন যে সরকার এই ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে
সঠিকভাবে চিহ্নিত করা গেছে। এখন আপনারা তো জানেন যে চিহ্নিত করেছে সরকার নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, চিহ্নিত করেছে একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসেন্ট এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের মিলে। তারা মিলে দুজনকে চিহ্নিত করেছেন এবং সরকার এখন পর্যন্ত, শুক্রবার ঘটনা ঘটেছে, মঙ্গলবার পেরিয়ে গেছে, আজকে বুধবার, সরকার এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নাই ওই দুজনের মধ্যে, যেই দুজন কিনা মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং ওসমান হাদির দিকে গুলি করেছেন। ব্যাপক প্রচারণা আছে। ওই জুলকারনাইন সায়েরের বক্তব্য হচ্ছে যে তিনি একেবারে নিশ্চিত যে এই দুইজনই পালিয়ে গেছেন, মানে যেদিন তারা হামলা করেছেন সেদিনই সীমান্ত পেরিয়ে তারা ভারত চলে গেছেন। সরকার স্বীকার করছে না, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বলছেন যে আপনাদের সীমান্তে যদি চলে গিয়ে থাকে আমাদেরকে গ্রেফতার করে ফেরত পাঠান। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামরা ব্যাপক ক্ষুব্ধ ভারতের ওপর যে কেন ভারতে পালিয়ে যেতে পারলো। কিন্তু সরকার সবার আগে বাংলাদেশে এমন একটা হাই প্রোফাইল অপরাধ ঘটবার পরে তো বাংলাদেশের সীমান্তকে অ্যালার্ট করবার কথা ছিল সরকারের, এবং সরকার বলেছিল তারা অ্যালার্ট করেছে, কিন্তু তারা কি তার মানে ঠেকাতে পারে নাই? তারপরেও সীমান্ত পেরিয়ে এই দুই অপরাধী ওসমান হাদির ওপর হামলা করে পালিয়ে গেল ভারতে, নাকি সরকার 4 দিন 5 দিন চলে যাচ্ছে আসলে ব্যর্থ হচ্ছে ওই দুজনকে গ্রেফতার করতে? ডক্টর ইউনূস এরপর বলছেন একটা নতুন শব্দ তিনি বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণে ব্যবহার করেছেন। তিনি বলেছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। তার মানে ডক্টর ইউনূস নিশ্চিত যে এটা ফ্যাসিস্ট টেরোরিস্ট, মানে আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে। তাহলে কি সূত্র তারা বের করলেন যার ফলে এই বিষয়ে তারা নিশ্চিত হলেন? তাহলে ডক্টর ইউনূস নিশ্চিত এখন যে এই ফ্যাসিস্ট টেরোরিস্টরা আওয়ামী লীগ এই ঘটনা একটি ঘটিয়েছে, কিন্তু তিনি যে বলেছেন প্রফেশনাল শুটার ভাড়া করেছে, তাহলে তিনি বলতে চাইছেন ফ্যাসিস্ট টেরোরিস্ট আওয়ামী লীগ প্রফেশনাল শুটার ভাড়া করে ফেলেছে। তাহলে 15 মাস ধরে তারা আসলে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ব্যাপক পরিমাণ, বিপুল পরিমাণ হত্যা মামলা দিয়ে, সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে, জামিন দিতে মানা করে দিয়ে ঢালাওভাবে কি অ্যাচিভ করলেন, কি অর্জন করলেন, কি স্থিতিশীলতা অর্জন করলেন, আর আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট টেরোরিস্টদের ওপর কি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন যে এখন কিনা তারা এই পুরো পরিকল্পনা করে ফেলেছে, বাস্তবায়ন যখন করা শুরু করে দিয়েছে তখন ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার সরকার কিনা নড়ে চড়ে বসেছেন। তারপর তিনি বলছেন, প্রিয় দেশবাসী, আমাদের তরুণদের রক্ষা করুন। মানে এখন এটা প্রিয় দেশবাসীর দায়িত্ব হয়েছে যে তরুণদেরকে রক্ষা করতে হবে। তিনি বলছেন, আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি তাহলে রক্ষা পাবে। যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা। এই অস্ত্রহীন, ভীতিহীন, ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলেমেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি। তিনি বলছেন যে তাদের লক্ষ্য হলো, মানে ফ্যাসিস্টদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা, নিজেদের রাজত্ব আবার কায়েম করা। কিভাবে উনি এটা বলেন? মানে উনি মনে করছেন তাহলে কতজনকে ফ্যাসিস্টরা সরিয়ে ফেলে নিজেদের রাজত্ব কায়েম করবে? এই তরুণদের সরিয়ে ফেললেই তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যি মনে করেন যে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামায়াতে ইসলামী কিংবা তার সরকার, তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবেন না? মানে ফ্যাসিস্টরা একটার পর একটা টার্গেট কিলিং করবেন এবং রাজত্ব কায়েম করে ফেলবেন। এরপরে তিনি বলছেন, তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। মানে তিনি বলতে চাই আওয়ামী লীগের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। এই বন্ধুরা কারা? ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ভাষায় কথা বলেন যে এই আলাভোলা ভাষা আমার পক্ষেই এমনকি পাঠ করে বোঝা প্রায় মুশকিল হয়ে পড়ে। এই বন্ধুরা কারা সেটা কেন চিহ্নিত করছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস? মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, কমনওয়েলথ, যারা কদিন আগে তাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে পরামর্শ দিয়ে গেছেন, মানে কারা? ভারত তো একক, তাহলে তো তার বলবার কথা তাদের বন্ধু। আওয়ামী লীগের বন্ধুরা, এই যে প্লুরাল, এই যে বহু বচনে বন্ধু, এটা বলতে তিনি কাদের বোঝালেন সেটা বোঝা মুশকিল। ডক্টর ইউনূসের এটা পরিষ্কার করা উচিত ছিল, তাহলে আমরা বুঝতে পারতাম যে ভারত ছাড়াও আর কে কে মদত যোগাচ্ছে ফ্যাসিস্টদের। তখন তিনি বলছেন, নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন যোগাতে বেকায়দায় পড়বে। আবারও বলছেন, এই বন্ধুরা কিন্তু আন্তর্জাতিক বন্ধু, এই বিষয়ে কোনো সন্দেহ রাখবারই অবকাশ নাই। তাহলে নির্বাচন
নির্বাচন হয়ে গেলে এই বন্ধুরা, আন্তর্জাতিক বন্ধুরা আর সমর্থন জোগাতে পারবে না, সেজন্যই এত তাড়াহুড়া, মানে সেজন্যই এখন মরিয়া চেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্টরা। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে, নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগোপ্তা খুন করার উদ্যোগ তার একটা রূপ, আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার গোয়েন্দা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কি জানে কঠিনতর পরিকল্পনাটা কি, নাকি গল্পটাকে আরো ভয়ঙ্কর করে তুলতে, আতঙ্কটা আরো চাঙা করতে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কথা বলছেন, নাকি আরো ভয়ঙ্কর কিছু ঘটে গেলে তখন তিনি বলবেন নিশ্চয়ই এটা সেই ফ্যাসিস্ট টেরোরিস্টদেরই কাজ, ফ্যাসিবাদেরই কাজ, এবং এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ, এর আগে তিনি কিছু জানতেও পারবেন না এবং সেটা বন্ধে কোনো উদ্যোগও নেবেন না। মানে সেটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কৌশল। ভেবে দেখুন, 15 মাস ধরে কিন্তু এই কৌশলই চলছে। মানে কিছু একটা ঘটে যাবে, তারপর তিনি সকলকে ডেকে বলবেন, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিকে যমুনায় ডেকে বলবেন আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে, এবং তখন প্রত্যেকে তার আনুগত্য স্বীকার করে নিয়ে, মানে তার প্রতি আনুগত্য স্বীকার করে নিয়ে ইউনূস সরকারের প্রতি আনুগত্য স্বীকার করে নেবেন। ইউনূস সরকারের অবস্থান আরো শক্ত হবে, মজবুত হবে, আর তিনি ভয় দেখানো অব্যাহত রাখবেন, কিন্তু আগে ওই ঘটনা থামাতে কোনো ভূমিকাই রাখবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস যাদের জন্য তার এত চিন্তা বলে এক রকমের প্রকাশ করতে চাইছেন জাতির সামনে, তারা কিন্তু একেবারেই নিশ্চিন্ত নন। রাশেদ খান, গণ অধিকার পরিষদের নেতা, যিনি জুলাই আগস্ট আন্দোলনের একজন সম্মুখ সারির নেতা ছিলেন, বিপি নুরুর দলের, তিনি তো হাদির ওপর হামলার সপ্তাহ দুয়েক আগে থেকেই কিন্তু বলে আসছিলেন 50 জনের একটা তালিকা আছে। প্রত্যেক দিন হাদির ঘটনার পর থেকে যেখানে তাকে সাংবাদিকরা কোনো প্রতিক্রিয়ার জন্য জিজ্ঞেস করছে, তিনি আবারও সেই 50 জনের কথা বলছেন। বিজয় দিবসের দিনেও স্মৃতিসৌধে ফুল দিয়ে তিনি আবারও বলেছেন যে আওয়ামী লীগ 50 জনের তালিকা করেছে এবং তারা আওয়ামী লীগ 50 জন প্রার্থীকে হত্যা করবে। রাশেদ খান প্রশ্ন তুলেছেন যে আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যদি এই আসামিদের কেউ চিহ্নিত করে দিতে পারে সেক্ষেত্রে 50 লাখ টাকা উপহার দেওয়া হবে। আমার প্রশ্ন হলো, মানে যে প্রশ্ন আমি এতক্ষণ করছিলাম, রাশেদ খান এই তরুণ নেতা তুলছেন, যে আমার প্রশ্ন তাহলে আপনার গোয়েন্দা সংস্থা, মানে ইউনূসের গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, যৌথ বাহিনী কি করছে? এর আগে দেখেছিলাম অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছিলেন, এবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট 2। আমার মনে হয় ফ্যাসিবাদের দোসর যারা সরকারে রয়েছে, উপদেষ্টা পরিষদে, বিভিন্ন সেক্টরে, দপ্তরে রয়েছে, বিভিন্ন বাহিনীতে রয়েছে, ফ্যাসিবাদের ওই প্রেতাত্মাদের ধরার জন্য এবার অপারেশন ডেভিল হান্ট 2 ঘোষণা করা উচিত। অন্যদিকে দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা একদিকে অপারেশন ডেভিল হান্ট 2 ঘোষণা করেছেন, অন্যদিকে তিনি বলেছেন যে নির্বাচনের প্রার্থীরা যেই তার কাছে অস্ত্রের লাইসেন্স চাইবে তারা তাদেরকে অস্ত্রের লাইসেন্স দিয়ে দেবে। তার মানে সরকার কিন্তু একদিকে যেমন বলছে জাতিকে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে তরুণ নেতাদের রক্ষা করার জন্য যখন প্রফেশনাল শুটাররা ঘুরে বেড়াচ্ছে, আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে প্রাণ রক্ষা করতে হলে প্রার্থীরা নিজেরাই অস্ত্র নিয়ে ঘুরবে, কাজেই তাদের নিরাপত্তার জন্য অস্ত্র দিতে, লাইসেন্স তাড়াতাড়ি করে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত। নাহিদ ইসলাম বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বলেছেন সরকার দিয়ে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে না, আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদেরই নিতে হবে। মানে ডক্টর ইউনূসের সরকারের উপর কেউ, তার এই অতি ঘনিষ্ঠ তরুণ নেতারাও কেউ আর ভরসা করতে পারছেন না। তারা বলছেন সরকার ও পুলিশ দিয়ে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, আমাদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে, ফলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে। মানে একদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন অস্ত্র নেন, অস্ত্র নিয়ে নিজেদের জীবন বাঁচান, আর নাহিদ ইসলাম বলছেন জনগণের মধ্যে সংগঠন গড়ে তুলবেন। তার মানে কি একটা সশস্ত্র সংগঠন গড়ে তুলবেন? এই স্বপ্ন তো নাহিদ ইসলামদের, আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের পুরনো। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো সে কারণে সরকারে বসে তার মন্ত্রণালয়ের টাকা খরচ করে 1000 তরুণ তরুণীকে অস্ত্র প্রশিক্ষণও দিয়ে গেছেন। এখন নাহিদ ইসলাম বলছেন 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যেমন আমাদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করেছিলাম যখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। তার মানে শুধুমাত্র নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে না, নাহিদ ইসলাম বলছেন যে বাংলাদেশের পুরো পরিস্থিতিটাই এমন হয়েছে যে সরকার ও পুলিশের উপর নির্ভর করে কারো নিরাপত্তাই নিশ্চিত করা সম্ভব নয়। কাজেই একটা বিপজ্জনক পরিস্থিতি যে তৈরি হয়েছে সেটা তো নিশ্চিত,
সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু আপনারা ঐক্য ছেড়ে দিলেই পলাতক শক্তি ঢুকে পড়বে, চলে আসবে, ফ্যাসিস্ট টেরোরিস্টরা গভীর ষড়যন্ত্র করেছে কিন্তু আমরা ঐক্যবদ্ধ থেকে তা ঠেকিয়ে দেব, এসব বলে এই নিরাপত্তাহীনতার পরিবেশ শেষ পর্যন্ত ম্যানেজ করতে পারবেন কিনা, মানে একটা নিয়ন্ত্রণে আনতে পারবেন কিনা, এবং উৎসব মুখর তো দূরের কথা, আতঙ্ক কাটিয়ে উঠে নির্বাচনটা অনুষ্ঠানের দিকে নিয়ে যেতে পারবেন কিনা, তার বরং সে বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। প্রিয় দর্শক, আপনারা জানেন এর মধ্যে সবাই ডিটেল জেনেও গেছেন, কারণ পুরো ঘটনাটাই তো টেলিভিশনে লাইভ হয়েছে। সেটা হলো যে আজকে এই মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল, সেখানে শেখ হাসিনার মামলার রায় হয়েছে। যে মামলা মানবতা বিরোধী, সেই মামলায় অপরাধী হিসাবে আসামি ছিলেন 3 জন, শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি, সাবেক ওই সময়কার আইজিপি চৌধুরী আব্দুল মামুন। 3 জনের মধ্যে আইজিপি মামুন সাহেব উনি রাজসাক্ষী হয়েছেন, মানে উনি সব ঘটনা নিজে থেকে বলে দিয়ে আদালতকে সাহায্য করেছেন যে আসলে ওই সময় কি ঘটেছিল, এবং তার বক্তব্য, বিভিন্ন সাক্ষ্য প্রমাণ ইত্যাদির প্রেক্ষিতে আদালত আজকে রায় দিয়েছে। এবং সেই রায় হলো শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড। এবং আইজিপি মামুন সাহেব যেহেতু রাজসাক্ষী হয়েছেন, মানে মামলার বাস্তবায়নে সরকারকে সাহায্য করেছেন, এই জন্য ওনাকে 5 বছরের কারাদণ্ড, মানে ওনার সাজা কমিয়ে দেওয়া হয়েছে। এই হলো মোটামুটি রায়। এই রায় নিয়ে এরই মধ্যে অনেক কিছু হয়েছে, আপনারাও জানেন, শুনেছেন। কেউ খুশি, অনেকেই খুশি হয়েছেন, অনেকে সন্তোষ প্রকাশ করেছেন, অনেকে দুঃখিত হয়েছেন, অনেকে ক্ষুব্ধ হয়েছেন। আমরা নানা ধরনের চিত্রই এই দেশে আজকে সারাদিন দেখলাম। আমি যেখানে থাকি, আমি থাকি ঢাকা শহরে কলাবাগান এলাকায়। আমার বাসা থেকে 32 নম্বরের দূরত্ব হলো হাঁটা দূরত্ব, মানে হেঁটে গেলে 7-8 মিনিট লাগে এবং দেখাও যায়। 32 নম্বরের সামনে আজকে মোটামুটি একটা রণক্ষেত্র ছিল। যাই হোক, সে আলোচনা আমি একটু পরে আসছি, কেন কি সমাচার আসছি। এই মামলায় আসামি পক্ষ 3 জন আসামি, 3 জনের মধ্যে একজন তো আছেন, বন্দি অবস্থায় আছেন, গ্রেফতার অবস্থায় আছেন, এবং যিনি রাজসাক্ষী হয়েছেন তার কথা বাদ রাখি, বাকি যে 2 জন, তাদের পক্ষে তারা কোনো উকিল নিয়োগ করেন নাই। রাষ্ট্র তাদের পক্ষে একজনকে উকিল হিসেবে নিয়োগ করেছিলেন, তার নাম মিস্টার আমির হোসেন। আমি আমির হোসেন সাহেবের বক্তব্যটা দেখলাম, মানে রায়ের পরে। উনি বক্তব্য বলছিলেন যে আমি ক্ষুব্ধ, আমার ভেতরে কষ্ট লালন করতেছি, এটুকু উনি বলেছেন। এইটুকু কথা খুব কম বলেছেন। আরেকটা কথা বলেছেন যে এই মামলা আপিল করা যাবে কি যাবে না সেই ব্যাপারে। তো এই জন্যই বলছেন আমি ক্ষুব্ধ, আমার ভিতরে কষ্ট লালন করছি। আমি খুব বেশি দিকে লক্ষ্য করলাম, আপনারা ভিডিওটা পাবেন, বিভিন্ন পত্রিকার মিডিয়াতে ভিডিওটা আসছে। উনি যখন এগুলো বলছিলেন তখন ওর মুখে কিন্তু হাসি ছিল। তা হাসি মুখে কষ্টের কথা বলাটা আসলে কঠিন। এটা করতে গেলে যে পার্সোনালিটি দরকার হয়, যে ব্যক্তিত্বের দরকার হয়, যে অভিনয় ক্ষমতার দরকার হয়, সেটা হয়তো ওনার নাই, যে কারণে উনি মনের ভাবটা প্রকাশ করতে পারেন না। মুখের ভাব এবং মনের ভাব এক হয়নি। যাই হোক, তারপরেও উনি ছিলেন উকিল। উনি শেখ হাসিনা এবং ডক্টর আসাদুজ্জামান কামালের পক্ষে যুক্তি তর্ক করেছেন। আমরা কিন্তু দেখি যে একদম হাতে নাতে ধরা পড়া অপরাধীর পক্ষেও যিনি উকিল থাকেন, তিনি কিন্তু অনেক যুক্তি দেন। নিশ্চয়ই আমার ধারণায় আমির হোসেন সাহেব অনেক যুক্তি দিয়েছেন, যে যুক্তিগুলির পরও ওনার বিপক্ষে রায় যাওয়াতে উনি কষ্ট পেয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন, এবং সেটা হাসি মুখে বলতেও পেরেছেন। এবং উনি জানিয়েছেন যে এই মামলায় আপিল করার কোনো সুযোগ আপাতত নেই। সুযোগ আছে, তাত্ত্বিকভাবে আছে, কিন্তু প্র্যাকটিক্যালি নাই। এই কারণে যেটা আপিল করতে হলে নিয়মটা হচ্ছে, উনি যেটা জানালেন, নিয়মটা হলো 30 দিনের মধ্যে করতে হবে। এবং এই 30 দিনের মধ্যে যাদের বিরুদ্ধে রায়, তাদেরকে সশরীরে যে আপিলটা করতে হবে, অথবা তাদেরকে দেশে আসতে হবে, এসে আত্মসমর্পণ করতে হবে, জেলে যেতে হবে, তারপরে তারা আপিল করবেন উকিলের মাধ্যমে, অথবা তাদের গ্রেফতার করা হবে,
জেলে থাকবেন, তারপর ওনারা আপিল করবেন। দূরে থেকে আপিল করার কোনো সুযোগ নেই। 30 দিনের মধ্যে আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনা দেশে আসবেন এরকম মনে করা আমি মনে করি না। আমি যাই না অন্য কেউ মনে করেন কিনা, করতে পারেন, বাট আমি পার্সোনালি মনে করি না। তার মানে যদি 30 দিনের মধ্যে ওরা না আসেন তাহলে আপিলের সুযোগও শেষ। তার মানে এই রায়টাই চূড়ান্ত হয়ে যাবে। এর মধ্যে দেখলাম ওদের রয়টার্সের কাছে দেওয়া একটা সাক্ষাৎকারে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে উনি বলেছেন যে নতুন একটা সরকার আসার আগ পর্যন্ত, এবং খালি সরকার আসলে হবে না, সেই নির্বাচনে আওয়ামী লীগকে থাকতে হবে। আওয়ামী লীগ সহ যদি নতুন নির্বাচন হয়, সেই নির্বাচনে একটা সরকার আসার আগ পর্যন্ত ওনারা এই মামলার কোনো আপিল করবেন না। এটা অবশ্য রায়ের আগে উনি বলেছেন। কাজে সেই বিচারে দেখলেও আমি কোনো আপিলের কোনো সম্ভাবনা আপাতত দেখছি না। তার মানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মানে আইনগতভাবে যে রায়টা হয়েছে সেই রায়টা চূড়ান্ত বলে আমরা আপাতত ধরে নিতে পারি। তাহলে কী হবে এরপর? এরপর পাওয়া মাত্র তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। এই দুজনকে পাবে কি, কিভাবে পাবে, তার রিয়াকশনটা কি? দেশে এই মামলাকে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা, এই মামলার এই রায়কে নিয়ে সবাইকে খুব খুশি হয়েছেন, অনেকেই খুশি হয়েছেন, কেউ খুশি হয়েছেন, কেউ দুঃখী। যেমন আজকে দেখলাম যে গোপালগঞ্জে সেখানে তো মহাসড়ক অবরোধের একটা ব্যবস্থা করা হয়েছিল, গাছের গুঁড়ি ফেলে ছাত্রলীগের লোকজন করছিল, হইচই ছিল, অনেক কিছু হয়েছে। তারপর আবার সেগুলো ঠিকঠাকও কয়েকটা হয়ে গেছে। এটা এক ধরনের প্রতিবাদ দেখেছি। আবার উল্টো প্রতিবাদ দেখেছি আমরা 32 নম্বরের সামনে। 32 নম্বর মানে বঙ্গবন্ধুর যেটা বাড়ি ধানমন্ডি 32 নম্বরে, সেটাতে একবার গুড়িয়ে দেওয়া হয়েছিল এক্সকাভেটার দিয়ে। সেখানেও আজকেও দুপুরের দিকে দুটি এক্সকাভেটারকে নিয়ে যাওয়া হয়েছিল, বাকি যেটুকু আছে সেটুকু ভেঙে ফেলা হবে। এবং তখন নাকি বলা হয়েছিল এগুলি ভেঙে এখানে খেলার মাঠ বানানো হবে, যাচ্ছিল এই দুটো এক্সকাভেটার নিয়ে। কিন্তু এক্সকাভেটারগুলো যে তাদের যে কাজে নেওয়া হয়েছিল সেই কাজ তারা করতে পারেনি, কারণ সেখানে তাদের পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে ফিরিয়েছে। এটারও ভিডিও দেখলাম। এই ভিডিওতে দেখলাম যে এখানে পুলিশকে তারা আক্রমণ করছে, পাল্টা পুলিশ আক্রমণ করছে, এরা ঢেল দিচ্ছে, তারা টিয়ার গ্যাস ছুটছে। একটা ভিডিও দেখলাম যারা গিয়েছিল সেখানে তাদের অনেকে গায়ে আবার জাতীয় পতাকাও ছিল, গায়ে জাতীয় পতাকা মাথায় মুড়িয়ে শরীরে লাগিয়ে গিয়েছিল। এদের কি পুলিশ মোটামুটি ভালোই উত্তম মাধ্যম দিয়েছে, লাঠিপেটা করেছে। হয়তো তারা আশা করেনি, মানে আগেরবার যখন তারা গিয়েছিল তখন তো তাদের কেউ বাধা দেয়নি, তখনও কিন্তু সেনাবাহিনী ছিল, কিন্তু কেউ বাধা দেয়নি, তাদের ভাঙতে দিয়েছিল। এবার আবার ভাঙতে দিল না। আজকে কেন ভাঙতে হবে সেটাও আমার কাছে ক্লিয়ার না। এবং ভাঙতে দেবে তারা এই প্রত্যাশাটা কেন করেছিল, আগেরবার কেন ভাঙতে দিয়েছিল সেটাও আমি জানি না। আইনগত কোন আইনে আগেরবার ভাঙতে দিয়েছিল আমি জানি না। এবার তারা ভাঙতে গিয়েছিল কোন আইনে সেটাও আমি জানি না, কারণ আমার কাছে কোনো দৃশ্যত কোনো আইন আমার জানা নাই এই সংক্রান্ত, যে একটা বাড়ি ভাঙা যায় কিনা এভাবে। তো এবারও তারা গিয়েছিল এবং কাউকে যেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে সেটাও শুনিনি এইভাবে, কারোর প্রতি কোনো অ্যাকশন নেই। কারণ ওইটুকুই, তাদের ভাঙতে দেওয়া হয়নি। যারা জোর করে ভাঙতে গিয়েছিল তাদেরকে মারা হয়েছে, প্রহার করা হয়েছে, লাঠিপেটা করা হয়েছে, এগুলো করা হয়েছে। এবং তাদের চোখে মুখে আমি দেখেছি অনেকের চোখে মুখে বিস্ময় যে আমাদেরকে মারছে কেন, আমাদের তো মারার কথা ছিল না, আগেরবার তো মারেনি, এবার কেন মারলো? আগেরবার যদি ফেরানো হতো তাহলে নিশ্চিত এবার যেত না, এবার এই মারটা খেত না তারা। কিন্তু আগেরবার ফেরানো হয়নি, এইবার তো আগেরবার একটা এক্সকাভেটর নিয়ে গেছিলো, এবার দুটো নিয়ে গেছে, ওই উৎসাহিত গেছে। তা আমি বুঝি না সরকার আগেরবারে যদি যেতে দিলেন তো এইবার দিলেন না কেন? আর এইবার যদি না দেওয়াটাই বৈধ হয় তা আগেরবার যেতে দিলেন কেন? আমি সরকারি ব্যাপারগুলি ভালো বুঝি না আর কি। আইন আসলে কি বলে, যারা আইন ভালো বুঝেন তারা বলতে পারবেন। তো যাই হোক, আমি ওদের মুখে খুব বিস্ময় দেখেছি যে তারা কয়েকজন কান্না করছিল এবং বলছিল আমাদেরকে মারছে কেন। মানে তারা একটা বাড়ি ভাঙতে যাচ্ছে, তারপর তাদের পুলিশ কেন মারছে তারা বুঝতে পারছে না। এই যে বিষয়টা, এই বিষয়টার জন্য আসলে দায়টা আমরা কাকে দেব? এখন আমি মনে করি যে ক্ষেত্রে আসলে পুলিশ যেটা করেছে এবার সেটাই আইনানুগ কাজ। আমার মনে হয় তাদের আরও দেখা উচিত যে এই এক্সকাভেটরগুলির মালিক কারা। এক্সকাভেটর তো ছোটো জিনিসটা যে আপনি দেশালাইয়ের মতো পকেটে করে নিয়ে আসলেন, যে আগুন ধরা দিলেন, তা তো না। বড় জিনিস, অনেক দূর থেকে আনা হয়েছে। এটা কে এনেছে এই লোকটার খোঁজ করা উচিত, তাকে ধরা উচিত। তারা একটা বেআইনি কাজ করতে চাচ্ছিল। এই এক্সকাভেটরের মালিককে, তাকেও ধরা উচিত।
তারা এই ধরনের লোকের কাছে এক্সকিউটিভ ভাড়া দেয় কেন, এটা কিন্তু সরকারের দেখা উচিত। আমার ধারণা দেখা হবে কিনা আমি জানি না, আমি আশা করব দেখা উচিত, তারা হয়তো দেখবেন। আসলে ওটা আন্তর্জাতিক পর্যায়ে একটু যাই। এই ঘটনা নিয়ে CNN, রয়টার্স, AP, BBC, আল জাজিরা, গার্ডিয়ান আর অনেকে কিন্তু রিপোর্ট করেছে, অনেকে ফ্ল্যাট রিপোর্ট করেছে যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে, আসাদুজ্জামান কামালকে ফাঁসি দেওয়া হয়েছে। আবার কেউ কেউ তার সঙ্গে একটু একটু মন্তব্য করেছে। আমি দুটো মন্তব্য পড়ে শোনাই। বিবিসিতে যে শিরোনামটা হয়েছে, আমি বিবিসি এবং রয়টার্সেরটাই পড়ব। বিবিসিতে বলা হয়েছে যে নৃশংসভাবে বিক্ষোভ দমনের মামলায় বাংলাদেশের সাবেক নেতা শেখ হাসিনার মৃত্যুদণ্ড লিখেছে। তারপরে এক জায়গায় একটা মন্তব্য, আমি এগুলো বাংলায় পড়ছি, ওরা ইংরেজিতে লিখেছিলেন। তারপরে এক জায়গায় লিখেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা নিয়ে এখন ভারতের উপর চাপ বাড়বে, কিন্তু তা সত্ত্বেও তাকে ঢাকায় প্রত্যর্পণের তেমন সম্ভাবনা নেই। এটা বিবিসি রিপোর্টে বলা হয়েছে। শেখ হাসিনাকে খুব শীঘ্রই হয়তো ফেরানো যাবে না বলে তারা মনে করছে। এ সংক্রান্ত ভারতীয়রা কী বলছে সেই খবরটা আমি একটু পরে বলবো। আর রয়টার্সের যে খবরটা, সেখানে বলা হয়েছে যে শিক্ষার্থীদের উপর দমন পীড়নের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। তারপরে নিচে আবার একটা জায়গায় লেখা আছে, বলা হয়েছে যে এমন এক সময়ে এই রায় দেওয়া হয়েছে যখন আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটা কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য। মন্তব্যটা এই কারণে যে রায়টা দেওয়া হলো নির্বাচনের ঠিক 3 মাস আগে, 3 মাসও না, 2 মাস, 2.5 মাস ধরেন। তো এটার প্রতিক্রিয়া কি নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমি নিজেও মনে করি এই রায়টা আসলে নির্বাচনের পরে হলে ভালো হতো, কারণ নির্বাচনের আগে ধরনের একটা রায় দেওয়াতে এই রায়ের ব্যাপারে নানা রকম প্রশ্ন উঠবে এবং এই রায়ের আফটার ইফেক্ট নির্বাচনকে প্রভাবিত করতে পারে, বাধাগ্রস্তও করতে পারে। কেউ কেউ তো এক ধাপ এগিয়ে বলবেন নির্বাচনকে মানে ভণ্ডুলো করে দিতে পারে এই রায়ের আফটার ইফেক্টটা, পরবর্তী যে ফলটা। আমি জানি না, আমি চাই না এরকম কিছু হোক, আমি চাই এক নির্বাচন হয়ে যাওয়া উচিত। আমি একটা জিনিস বলি, ভারতীয় পত্রিকাগুলো এই ঘটনাকে নিয়ে, ভারতীয় প্রত্যেকটা মিডিয়ায় আমি দেখেছি একাধিক রিপোর্ট করেছে, একাধিক, মানে 3টা 4টা 5টা এরকম রিপোর্ট করেছে। বোঝা গেল যে ওনারা এই ব্যাপারে খুব ইনভলভ হয়ে গিয়েছেন। বিশেষ করে আমি বাংলা ভাষাভাষী কলকাতার যে পত্রিকা আছে, পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা, আমি একটা পত্রিকার কথাই বলি, আমি সেখানে ধরেন 1, 2, 3, 4, 5টার মতো 5-6টা নিউজ দেখলাম। আমার কাছে অবাক লাগছে, 5-6টা নিউজ তারা করেছে কিন্তু, এবং সেগুলো মিলে তারা কি, আমি 2-একটা শিরোনাম পড়ে শোনা দেখাই। একটা নিউজের শিরোনাম হলো অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায়, ফাঁসির সাজা নিয়ে হাসিনা, বাংলাদেশ জুড়ে বন্ধ ডাকলো আওয়ামী লীগ। আমি এই নিউজটাকে আমার জন্য কেন মনে হলো যে এটা কি আওয়ামী লীগের পত্রিকা কিনা, হ্যাঁ, এই যে অনির্বাচিত সরকারের সাজানো আদালত। জানি না তারা কেন করলো এই নিউজটা, তারা এভাবেই ভাবে, হতে পারে তারা এই আদালত যদি সাজানো বলে, নিশ্চয়ই তাদের কিছু কারণ আছে। এখন এটা দেখা দেখি অন্য কোনো দেশ এরকম ভাবে কি না সেটাও আমি জানি না। যদি অন্য কোনো দেশ ভাবে তাহলে সেটা তো এই সরকারের জন্য খুবই একটা, আমি মনে করি নেতিবাচক একটা প্রতিক্রিয়া হবে। সরকার কীভাবে এটা বলবে আমি জানি না, ভাববে কীভাবে এটা মোকাবেলা করবে সেটাও আমি বলতে পারবো না। আরেকটা নিউজ হয়েছে যে বাংলাদেশে বঙ্গবন্ধু ধানমন্ডির ভাঙা বাড়ি ফের ভাঙতে জড়ো হলো শয়ে শয়ে বিক্ষোভকারী, লাঠিচার্জ সেনার। আরেকটা শিরোনাম এরকম, হাসিনাকে ফেরত চায় ঢাকা, ইউনূসের আহ্বানে কি সাড়া দেবে নয়াদিল্লি, বিবৃতি জারি মোদী সরকারের বিদেশ মন্ত্রকের। মানে বাংলাদেশ চেয়েছে অফিসিয়ালি এই রায়ের পরপরই আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা চেয়েছে, এবং ভারত তার একটা জবাব দিয়েছে। সেই জবাবের মধ্যে ফেরত দেওয়া না দেওয়া নিয়ে তেমন কোনো কথাই নেই, ওটা পুরো কূটনৈতিক ভাষায় অন্যদিকে চলে গেছে। এখন প্রশ্ন হলো যে আসলে এই যে একটা রায় হলো, মৃত্যুদণ্ডের রায়, এই রায় কি খুব শীঘ্রই বাস্তবায়িত করা সম্ভব হবে? বাংলাদেশ সরকার কি বাস্তবায়ন করতে পারবে? 3 জনের মধ্যে একজন তো আপনার 5 বছরের সাজা পেয়েছে, উনি জেলে আছেন। বাকি যে 2 জন তারা তো ভারতে আছেন, তাদের কি ভারত ফেরত পাঠাবে? যদি না পাঠায় তাহলে বাস্তবায়নটা আপনি কীভাবে করবেন? এর মধ্যে তো 3 মাস পরে সরকার পরিবর্তনের কথা,
যদি সরকার পরিবর্তিত হয় সেক্ষেত্রেও কি আওয়ামী লীগের প্রতি বিএনপির এই মনোভাব থাকবে? অথবা যদি আওয়ামী লীগের মধ্যে ফেরার চেষ্টা করবেই তো বটে। আওয়ামী লীগ একটা বড় দল, আপনি মানেন আর না মানেন, পছন্দ করেন আর না করেন, আওয়ামী লীগ একটা বড় দল এবং অনেক বড় দল। এদেশে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে, অনেক কর্মী এখনও আছে। গেছে আর কয়জন? ভারতে গেছে, ভারতে যা গেছে, দেশের বাইরে যারা পালিয়ে গেছে তাদের সংখ্যা বড় জোর কয়েক হাজার হবে, লাখও তো হবে না। আর আওয়ামী লীগের সমর্থক তো কোটি কোটি ছাড়িয়ে আরও বেশি। তো তারা এসে কি করবে? তারা কি শেখ হাসিনার জন্য জীবন দেবে, নাকি তারা শেখ হাসিনাকে বাদ দিয়ে রাজনীতি করবে? এই সমস্ত প্রশ্ন কিন্তু আগামীতে খুব বড়ভাবে উঠবে। এবং যদি তারা যেভাবে হোক, শেখ হাসিনাকে নিয়ে হোক, শেখ হাসিনাকে সারা হোক, যদি তারা আসে, চেষ্টা করে, তারা কি এই রায়টাকে কীভাবে নিয়েছে এটাও কিন্তু সরকারের ভাবতে হবে। আপনি যদি বলবেন কে কি ভাবলো আমার কিছু যায় আসে না, আমার কাজ আমি করে দিয়েছি, না, এটা হয় না। একটা জনগণ ঘনিষ্ঠ সরকারের এইভাবে ভাবার কোনো উচিত না। তাকে সবাইকে নিয়েই ভাবতে হবে, কারণ দেশটাকে তো সবাইকে নিয়ে। আপনি এমন একটা দেশ চালাচ্ছেন, এমন একটা দেশে আমরা বসবাস করি, আমরা চাই না এই দেশের কিছু লোক আমাদের এখানে অস্থিরতা তৈরি করুক। সেই অস্থিরতা যদি আপনি থামাতে পারেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। আর যদি থামাতে না পারেন তাহলে তো আমাদের আতঙ্কিত হওয়ার প্রচুর কারণ আছে। আমি এখন ওই কথাটা বলে আলোচনাটা শেষ করব। সেটা হলো, ভারতের পক্ষে কি আমাদের এখানে তাকে ফেরত পাঠানো বাধ্যবাধকতা আছে? হয়তো আছে, যে আমাদের সঙ্গে তাদের একটা বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে। কিন্তু এই প্রসঙ্গে আনন্দবাজার যে রিপোর্টটা করেছে, যে সেই রিপোর্টে শিরোনাম এমন, ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দিতেই হবে ভারতকে? কি বলছে আইন, কি কি রয়েছে দুদেশের চুক্তিতে, অনেক কথা বলেছে। আমি অত দূর যাব না। আমি এখানে দুজন ব্যক্তির মন্তব্য তারা কোট করেছে, সেটা আমি পড়ে শোনাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অনিন্দ্যজ্যোতি মজুমদার বলেন, ভারত হাসিনাকে ফেরাতে বাধ্য নয়, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যার্পণ সংক্রান্ত চুক্তি থাকলেও সেখানে এমন কিছু শর্ত রয়েছে যার জন্য নয়াদিল্লি সেটা মানতে বাধ্য নয়, এটা বলেছে। আরেকজন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরী, তিনি বলেছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যার্পণ নিয়ে চুক্তি রয়েছে, কিন্তু সোমবারের রায়ের পর বাংলাদেশে হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে। তাই ওই চুক্তিতে থাকা নিয়ম অনুসারেই ভারত হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করতে বাধ্য নয়। এই যে তাদের মূল্যায়নটা, এটা কিন্তু ভারতের বিশেষজ্ঞতারা, এবং হাসিনাকে ফেরত পাঠাবে কি পাঠাবে না এটা ভারতের ইচ্ছার উপর নির্ভর করবে। কাজেই আমার কেন যেন মনে হচ্ছে ভারত হাসিনাকে ফেরত খুব সহজে হয়তো পাঠাবে না, যদি অন্য কোনো আন্ডারস্ট্যান্ডিং না হয়। সেই আন্ডারস্ট্যান্ডিং করা এই সরকারের পক্ষে সম্ভব কিনা সেটা আমি জানি না। তাহলে অবস্থাটা কী দেওয়া? হাসিনাকে আপনি মৃত্যুদণ্ড দিলেন, হাসিনা এবং কামাল সাহেব ইন্ডিয়ায় থাকলেন, তারা সেখান থেকে কি করবেন আমি জানি না, কি বলবেন তাও জানি না। এগুলো নিয়েও তো নানা ধরনের আলোচনা চলবে। দেশের মধ্যে আওয়ামী লীগের বিশাল একটা লোক থেকে যাবে, আবার আওয়ামী বিরোধী লোক থেকে যাবে, আবার যারা মারা গিয়েছেন এই যে আপনার এই জুলাই আন্দোলনে তাদের মনে তো একটা ক্ষোভ আছে। এবং শেখ হাসিনা তো গত 17 বছর এদেশে ভালো শাসন করেননি, এটা তো আমরাও দেখেছি। উনি তো নানাভাবে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছেন, উনি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন। সেই হিসেবে ওনার প্রতি মানুষের অনেক ক্ষোভ আছে কিন্তু। এবং সেই ক্ষোভের মাত্রাটা কি মৃত্যুদণ্ড দেওয়ার মতো কিনা, অথবা উনি যে অপরাধটা করেছেন, যে অপরাধগুলি করেছেন, এই হত্যাগুলি যেগুলি হয়েছে, এই হত্যাগুলির পেছনে তো ওনার ভূমিকা আছে। উনি তো বলেছেন তাদেরকে মারার জন্য, বলেন নাই? উনি বলছিলেন আমি বিদ্রোহ দমনের জন্য বলছি, কিন্তু বিদ্রোহ দমন তো হত্যা করার মাধ্যমে। পুলিশ যেরকম ছবি আমরা বিভিন্ন ছবি দেখেছি, কি মর্মান্তিকভাবে পুলিশ তাদেরকে গুলি করেছে, বুক লক্ষ্য করে গুলি করেছে। আমরা একটা দৃশ্য আমি ভুলতে পারি না, ওই যে কার নিচে ঝুলেছিল, ওই ঝুলন্ত অবস্থা তাকে গুলি করা হয়েছে। এইসব দৃশ্য তো আমরা ভুলবো না। তো এইসব অপরাধের কারণে তার শাস্তি তো হতেই পারে। সে কে, শেখ হাসিনা না কে, এটা তো আমার জানার ব্যাপার না। মানুষটা মেরেছেন আপনারা, তো সেই সাজাও তো হতে পারে। কিন্তু সেই সাজাটা আপনি কখন দিলেন, কিভাবে দিলেন, আদালতে কি আলোচনা হয়েছে, আদালতের বিচার প্রক্রিয়া কতটা কি ছিল, এগুলো নিয়েও কিন্তু আলোচনা চলবে। আমরা ফিনিশিং আমার যেটা প্রত্যাশা, আপনারা যা কিছুই করেন, যা কিছুই করবেন আগামীতে, আমার খালি একটাই কথা, প্লিজ দেশটাকে বিভক্ত করেন না। আপনারা বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না। আমরা একটা অগ্রসর জাতিতে পরিণত হতে চাই। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।
সম্মানিত দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদী আততায়ীর গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। আহত হওয়ার পর পুরো দেশ জাতি তার জন্য আর্তনাদ করে উঠেছে। তার প্রতি মমত্ব এবং ভালোবাসা, বলতে গেলে যারা তার দ্বারা ক্ষতিগ্রস্ত ছিলেন তাদেরকেও নিশ্চুপ করতে বাধ্য হয়েছে। পুরো দেশ এবং জাতি তার প্রতি যে সহমর্মিতা জানিয়েছে, ভালোবাসা জানিয়েছে, তাকে যেভাবে মানুষ দোয়ায় অন্তর্ভুক্ত করেছে, সাম্প্রতিক সময়ে কোনো একজন ব্যক্তিকে নিয়ে এভাবে ঐক্যমত্য হয়নি। যেভাবে তিনি আহত হয়েছেন, নর্মালি এই ধরনের আহত রোগী বাঁচে না, এবং তিনি এখনও পর্যন্ত বেঁচে আছেন। ঢাকা মেডিকেল থেকে তাকে এভার কেয়ারে নেওয়া হয়েছে, সেখানে অপারেশন করা হয়েছে। এভার কেয়ার থেকে আবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে উন্নততর চিকিৎসার জন্য। তিনি এই যে এখন পর্যন্ত যে বেঁচে আছেন, সম্ভবত মানুষের দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ফিরে তাকিয়েছেন। তার অনেক সুকর্ম, ভালো কর্মগুলো সামনে চলে এসেছে তিনি আহত হওয়ার পর। ইতিপূর্বে তাকে একজন রাফ অ্যান্ড টাফ মানুষ হিসেবে মনে হতো। অনেকের কাছে তার অনেক বক্তব্য আপত্তিকর মনে হতো, অনেকে তার প্রতি বিক্ষুব্ধ ছিলেন। কিন্তু সেই হাদী যখন গুলিবিদ্ধ হলেন, যখন আমরা জানতে পেলাম যে তিনি ব্যক্তিগত জীবনে সৎ, তিনি তার কর্মী এদের প্রতি এতটা দয়ালু যে তাদেরকে খাওয়ানোর জন্য তিনি না খেয়ে থাকতেন, তাদেরকে শোয়ানোর জন্য তিনি নির্ঘুম থাকতেন, এবং হি ওয়াজ নেভার এ অ্যাম্বিশাস ম্যান, হি ওয়াজ এ পায়াস, একজন ধর্মভীরু মানুষ। ওই যে উল্টোপাল্টা কথাবার্তা বলতেন, ঝাঁকে ঝুঁকে দিতেন বা জোরে জোরে বিদ্রোহী কবিতা আওড়াতেন, এগুলো তার একটা স্টাইল ছিল, কিন্তু তার ভিতরে একটা অসাধারণ সুন্দর মনুষ্যত্ব বোধ কাজ করেছে। ফলে তিনি সেই কোন মঞ্চের লোক, কোন মতের লোক, পথের লোক ইত্যাদি সব কিছু ভুলে গিয়ে একজন ওসমান হাদী, যিনি কিনা জুলাই আগস্ট বিপ্লবের একজন অগ্রনায়ক ছিলেন এবং গত 14টি মাস ধরে এটি রাজনীতির স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন, তার সেই কর্মের প্রতি মানুষ যখন সহমর্মিতা প্রকাশ করেছে, ঠিক সেই সময় বাংলাদেশের চিহ্নিত কতগুলো দুষ্ট চক্র, তারা এই সেই ওসমান হাদীর যে আহত শরীর, তার রক্ত ইত্যাদি নিয়ে যে নোংরা খেলা শুরু করেছে, এই নোংরা খেলার ফলে পুরো রাজনীতিটা এখন অশান্ত হয়ে পড়েছে। প্রথমেই যেটা বলতে হয় সেটা হলো যে এই হত্যা প্রচেষ্টার যে দায়, এটি প্রথমে চাপানোর চেষ্টা করা হলো মির্জা আব্বাসের উপর, এরপর বিএনপির উপর, এরপর আওয়ামী লীগের উপর চাপানোর এখন সর্বচেষ্টা করা হচ্ছে। তারপর সর্বশেষ ওসমান হাদীকে এই মৃত্যুর দরজায় পৌঁছে দেওয়ার জন্য বা তাকে এই যে তার প্রতি গুলি চালাতে উদ্বুদ্ধ করার জন্য একটা পরিবেশ প্রেক্ষাপট তৈরি করার জন্য 4 জন মানুষ দায়ী, এরকম একটা অভিযোগপত্র কোনো একটা থানায় দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগপত্রের ভিত্তিতে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে যে আনিস আলমগীরের মতো যারা লোকজন রয়েছেন তারাই নানা সময় জনাব ওসমান হাদীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে, তার বিরুদ্ধে নানা রকম ন্যারেটিভ তৈরি করে তাকে একজন বিরক্তিকর মানুষ হিসেবে পরিণত করে তাকে এই মৃত্যুর দরজায় ঠেলে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে জনাব ওসমান হাদীকে নিয়ে উনি আহত হওয়ার আগ পর্যন্ত কখনো একটা টু শব্দ উচ্চারণ করিনি এবং তার ব্যাপারে আমার কোনো আগ্রহই ছিল না কখনো। আমি আমার মতো করে কাজকর্ম করেছি, কিন্তু যখন তিনি আহত হলেন তখন আমি তার সম্পর্কে যে সকল ভিডিও দেখলাম, কথাবার্তা বললাম, এই আগে যেটা হলো যে অন্য সব মানুষের মতো আমিও তার প্রতি সমব্যথী হয়ে গেলাম। কিন্তু যারা এই ওসমান হাদীর এই আহত হওয়াকে কেন্দ্র করে লাইমলাইটে আসার চেষ্টা করছেন, সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন, তারপরে অপরাধীদের যারা এই কাজ করেছে তাদেরকে চিহ্নিত করার নামে নানা রকম নাটক তৈরি করছেন, গল্প তৈরি করছেন, রাজপথ
উত্তপ্ত করার চেষ্টা করছেন, রাজনীতির যারা প্রতিপক্ষ তাদেরকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছেন, খিস্তি খেয়েও করছেন, প্রথমত আমি তাদের সবার বিরুদ্ধে নিন্দাবাদ জ্ঞাপন করছি। দ্বিতীয়ত, এই সকল মানুষ যারা রক্তের উপর নিজেদের লোভের প্রাসাদ নির্মাণ করে, অন্যের জীবনকে পুঁজি করে যারা ক্ষমতার লোভ করে, যারা এইরকম একটা হৃদয় বিদারক দৃশ্য, সেই হৃদয় বিদারক দৃশ্যকে পুঁজি করে তারা ফায়দা হাসিলের ধান্দা করে, এই সমস্ত মানুষ সরাসরি আল্লাহর গজবের দ্বারা আক্রান্ত হয়ে থাকেন। আমরা অতীতে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় দেখেছি, আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় দেখেছি, আমরা বিভিন্ন ক্ষমতাধর মানুষের পতন দেখেছি, বহু সম্মানিত মানুষের অসম্মান দেখেছি, বহু ধনী ব্যক্তিকে দেউলিয়া হতে দেখেছি, বহু স্বাস্থ্যবান মানুষকে রোগাক্রান্ত হয়ে, প্যারালাইজড হয়ে, পঙ্গু হয়ে, পচে গলে মরতে দেখেছি। এই জীবনের যে উল্লাস, এই জীবনের যে দাম্ভিকতা, সেটা ক্ষমতার হোক, জীবনের হোক, যৌবনের হোক, তা খুবই ক্ষণস্থায়ী এবং আপেক্ষিক। আমরা প্রায় সবাই, হাতে গোনা দুই একজন, তারা সামনে আসছে না, সবাই ভুলে গেছি যে আজ থেকে 15 মাস আগে 2024 সনের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, জুন জুলাই মাসে আমরা কেমন ছিলাম। আমরা ভুলে গেছি যে আমাদের ওই সময় অর্থনৈতিক অবস্থা, মানসিক অবস্থা, রাজনৈতিক অবস্থা কেমন ছিল। আমরা যে এখন সবাই তিড়িং বিড়িং করে লাফাচ্ছি, দম্ভ দেখাচ্ছি, মিথ্যা কথা বলছি, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করছি, রাষ্ট্রীয় অর্থ লুটপাটের চেষ্টা করছি, ঘোর দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে যাচ্ছি এবং আমাদের প্রতিপক্ষকে সাবেক স্বৈরাচার, ফ্যাসিস্ট হিসেবে যাকে আমরা গালাগাল দিই, সেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যে সকল দোষ ত্রুটি আমরা সেই গত 15 বছর যাবৎ বলে আসছি এবং এখন যেগুলো আমরা আরও 100 গুণ ফুলিয়ে ফাঁপিয়ে বলছি, তার চেয়েও মর্মান্তিকভাবে, নিষ্ঠুরভাবে আমরা এই গত 14 মাসে যে সকল অপকর্ম করেছি এবং করে যাচ্ছি, তার পরিণতি নিঃসন্দেহে খুব দ্রুতই আমাদের দিকে চলে আসবে। আমাদের এই ক্ষুদ্র জীবনে আপনাদেরকে একটু স্মরণ করাই দিচ্ছি। দেখুন তো, স্বাধীনতার পরে যারা দম্ভ দেখিয়েছিল, সর্বহারার পার্টির নামে যারা সারা বাংলাদেশের হাজার হাজার মানুষকে খুন করত শ্রেণী শত্রু নিধনের নামে, একজন সর্বহারার লোক আছে? তাদের সুন্দর পরিণতি হয়েছে বলতে পারেন? নাই। এরপরে দ্বিতীয় শক্তি হিসেবে জাসদ, এদেশের হাজার হাজার তরুণ তরুণীর জীবন ধ্বংস করে দিয়েছে এই জাসদের রাজনীতি। বলুন তো, জাসদের একজন সিঙ্গেল লোক সুন্দরভাবে সম্মান সহকারে মরতে পেরেছেন, মর্যাদা সহকারে মরতে পেরেছেন, তাদের পরিবার পরিজন এই সমাজে খুব ভালো অবস্থানে আছেন? নেই, কাউকে দেখাতে পারবেন না। এরপরে সেই বাকশাল এবং বঙ্গবন্ধুকে কেন্দ্র করে যে চক্রটি, তারা সে কম্বল চোর হোক, টিন চোর হোক, সোনা চোর হোক, সেই রিলিফ চোর হোক, যার কথা বঙ্গবন্ধু বলে গেছেন, একজন লোকে দেখান তো এই বাংলায় বেঁচে আছে সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে, এবং তাদের পরবর্তী প্রজন্ম সেই রিলিফ চোর, টিন চোর, বিস্কুট চোর, চিনি চোর, এই সিন্ডিকেটের সদস্যদের একটি বংশের একজন লোক এই বাংলাদেশে ভালো আছে আমাকে একটু দেখান, আমি দেখিনি। এরপরে যারা পরবর্তীতে সন্ত্রাস করেছে, সেটা সেই এরশাদ জামানায় হোক, কিংবা সাত্তার সাহেবের জামানায় হোক, কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জামানায় হোক, যারা রাষ্ট্রের সঙ্গে বেইমানি করেছে, তাদের যারা নিয়োগকর্তা তাদের বিরুদ্ধে বেইমানি করেছে, বিদেশি শক্তির প্রতিভূ বা এজেন্ট হয়ে দেশের বিরুদ্ধে কাজ করেছে, সেই 75-এর 15 আগস্ট থেকে 1991 সন পর্যন্ত একজন সিঙ্গেল লোক দেখান ভালো আছে, দেখাতে পারবেন না। তারপর 91 থেকে আপনি
একেবারে 2024 সনের 5ই আগস্ট পর্যন্ত সকল মন্ত্রী, এমপি, সেক্রেটারি, আইজি, সেনাপ্রধান থেকে শুরু করে যে সমস্ত মানুষের বিরুদ্ধে আপনাদের ঘৃণা ছিল, রাগ ছিল, ক্রোধ ছিল, যাদের প্রতি আপনাদের অভিসম্পাদ ছিল, যাদেরকে আপনারা মন্দ মানুষ হিসেবে জানতেন, একজন সিঙ্গেল লোক দেখান তো, কারো পরিবার আছে কিনা, পরিবারের সদস্যরা ভালো আছে কিনা, কারো সুন্দর সুস্বাস্থ্য আছে কিনা, কারো সুনাম সুখ্যাতি আছে কিনা, কারো জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আছে কিনা, জীবনের যে উর্বরতা, ফার্টাইলিটি, এটি তাদের আছে কিনা, কিংবা তাদের যে করুণ পরিণতি আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রত্যেকটি মানুষের, একটা সিঙ্গেল লোক কেউ ভালো নেই। তো এত উদাহরণ থাকা সত্ত্বেও এই গত 14 মাসে আবার সেই পিপীলিকার পাখা হয় মরিবার তরে। তা আমাদের মধ্যে আমরা যারা পিপীলিকা হয়েছি আবার উড়তে চাচ্ছি, সেই বিখ্যাত কবিতার মতো পিপীলিকা জেদ ধরছে উড়বেই, বনের দাতাল শুয়োর রাজাসনে বসবেই, সেই বিখ্যাত কবিতা। সেই কবিতার মতন করে আমাদের যে সমাজে উন্মত্ততা চলছে, সেই উন্মত্ততার শেষ পরিণতি ভালো হবে না, কোনো অবস্থাতেই ভালো হতে পারে না। কিন্তু তারপর আমরা কিন্তু দম্ভ দেখিয়ে যাচ্ছি এবং অপকর্ম করে যাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের জীবনকে সহজ করে দিন, জীবনের হিসাবকে আরও সহজ করে দিন, জাতীয় জীবনে চলার পথকে মসৃণ করে দিন, এবং আমরা যে যার অবস্থানে আছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, নিয়ামত দান করুন, এবং আমরা যেন রাজনীতির ঘোলা পানিতে মাছ শিকার না করি এবং কারো জীবন নিয়ে আমাদের জীবিকার সন্ধান না করি, কারো মৃত্যু নিয়ে আমরা যেন ব্যবসা না করি, এবং কারো দুর্বলতম স্থানে, দুর্বলতম সময়ে আমরা যেন আমাদের আক্রোশ মেটানোর জন্য কাউকে আঘাত না করি। আল্লাহ যেন আমাদেরকে এই হেদায়েত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।